আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীর যাত্রাবাড়ির মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনায় দুপক্ষের অন্তত 50 জন শিক্ষার্থী আহত হন। 5 ঘন্টার বেশি সময় বন্ধ থাকায় ডেমরা সড়কে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন আছে। এদিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর, গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ঢাকার সূত্রাপুর থানায় মামলা করেছে পুলিশ। রফিকুল ইসলাম ও তাইমুন ইসলাম রায়হানের সহায়তায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী কলেজে রোববারের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিমুখে গেলে দুপক্ষের সংঘর্ষ বাধে। নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ডেমরার ডক্টর মাহবুবুর রহমান কলেজে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় 4 ঘন্টা ধরে দফায় দফায় সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। অনেককে রাস্তায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে দেখা যায়। সংঘর্ষে দুপক্ষের অন্তত 50 জন আহত হন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। কলেজটির পুরো ভবন ব্যাপক ভাঙচুর করা হয়। ল্যাপটপ ও মূল্যবান আসবাবপত্র লুট করা হয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। কম্পিউটার নিচে আমাদের কলেজের এই যে কেবিন বক্সে টাকা ছিল 100 কোটি টাকা ছিল, সব নিচে সব 3 কোটি টাকা পারক্সাইড একভাবে ছেড়ে দিয়েছে। 3 কোটি টাকা 3 থেকে পারক্সাইড নিয়ে আসছে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় পুলিশ নীরবে দাঁড়িয়েছিল। কেউ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের এলাকাবাসীও সবাই দেখতেছিল, কিছু করার নেই, কারণ ওদের হাতে অনেক ধরনের অস্ত্র অনেক কিছুই ছিল যা আমরা কিছু করতে পারিনি। ঘটনা সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান ডক্টর মাহবুবুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন। এটা একটা ঢাকার সবচেয়ে একটা ভালো প্রতিষ্ঠান, টপ 10 প্রতিষ্ঠান, এবং এটাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল সবসময় তৎপর থাকতো, এবং এইটার একটা সুবিধা তারা নিয়েছে যে বিভিন্ন ছাত্রদের মধ্যে লেখাপড়া বাদ দিয়ে এই ধরনের অপকর্মে জড়িত। এটা একটি চক্র দেশে চলছে। ওয়ারিজনের ডিসির দাবি, পরিস্থিতি সামাল দিতে তারা সাধ্যমতো চেষ্টা করেছেন। আমরা সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আপনারা জানেন যে 5ই আগস্ট বা পূর্বের ঘটনাবলিতে আমাদের অনেক কিছু আমরা হারিয়েছি। আমাদের এখন থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। বিকেলের দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিকেল 5টার পর সড়কে যান চলাচল শুরু হয়। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। রাজধানীতে বিনা সুদে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। এমন প্রলোভনে রোববার রাত থেকে সারা দেশের নিম্ন আয়ের মানুষ বাস যোগে রাজধানীর টিএসসিতে আসেন। দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে এসে সেই টাকা তাদের দেওয়া হবে বলে প্রচার করা হয়। তবে খবর পেয়ে ছাত্র জনতা পুলিশ শাহবাগ এবং টিএসসিতে বাস আটকে তাদের ফেরত পাঠিয়ে দেন। অর্থের প্রলোভন দিয়ে ঢাকায় লোক জমায়েতের মাধ্যমে অরাজকতা চেষ্টার অভিযোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে 92 জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় 13 জনকে আটক করে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কের ধামরায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে 2টি বাস আটকে 57 নারী, 17 পুরুষ ও 5 শিশুকে থানা হেফাজতে নিয়েছে সাভার মডেল থানা পুলিশ। বর্তমানে পরিবেশ মোটামুটি স্বাভাবিক আছে এবং তাদেরকে প্রশাসন এবং ছাত্র জনতা এখানে বুঝিয়ে তাদেরকে বাসগুলো ফেরত পাঠানো হয়েছে। মেন যে লিডার ওনাদের খোঁজ পাইছে, এখন বাকিটা যাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে তদন্ত করে যারা নির্দোষ তাদেরকে খালাস করা হবে। ঋণের নামে গণজমায়েত থেকে একদিনে এত হামলার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংস্কারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে এসব ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্যদিকে একই আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ নমনীয় ছিল। তবে ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা থেকে কলেজে কলেজে সংঘর্ষের ঘটনা কিভাবে ঘটল, কারো ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। সারা দেশের অ্যাটেনশন এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি। পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সড়ক অবরোধ না করে শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে তার কাছে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ন্যায্য দাবি নিয়ে আসলে পূরণ করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের একনেক সভায় প্রায় ৫,৯১৫ কোটি ৯৯ টাকা প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ৫টি প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়নে ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ৩২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করা হবে। আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি কেলি এম ফা রদ্রিগেজের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। বৈঠকে শ্রম আইন যুগোপযোগী, শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ, ন্যূনতম মজুরি নিশ্চিত, শ্রমিকের মানবাধিকার নিশ্চিত এবং যথাযথ কর্মপরিবেশ সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শ্রমিকদের নামে যে মামলা হয়েছে তা স্বাধীনভাবে তদন্ত করার কথাও বলেন তিনি। এসব বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলে জানান শ্রম সচিব। যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলে দেশটির বাজারে তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে বলে জানান শ্রম সচিব AHM শফিকুজ্জামান। এই মুহূর্তে কোনো শ্রমিক অসন্তোষ নেই বলেও জানান তিনি। 2025 যে মার্চে, তার আগে আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে, এবং সেখানে ILO রোড ম্যাপ এগুলো সব কিছুই সেখানে রিফ্লেকশন থাকবে। আমরা 18 পয়েন্ট দিয়েছি, সেই 18 পয়েন্টের মধ্যে লেবারের যে ইস্যুগুলো আছে এবং আমাদের রোড ম্যাপ প্লাস আমাদের 11 পয়েন্ট, এই সব কিছুই কিন্তু ওখানে আমরা ট্রান্সলেট করেছি এবং এটি আজকের যে ডেলিগেশন, US ডেলিগেশন, তারা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, চিন্ময় কৃষ্ণ দাস একটি রাষ্ট্রদ্রোহী মামলার এজাহার নামীয় আসামি। এদিকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন সনাতনী জাগরণ মঞ্চের কয়েকজন নেতা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম ও বরিশালে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিন্ময়ের মুক্তির দাবি জানায় ভক্তরা। এ সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক মোহাম্মদ আজিজ। এছাড়া রাতে বরিশাল নগরের অশ্বনী কুমার হলের সামনেও বিক্ষোভ করে ইসকন ভক্তরা। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিরোধ নেই, এটি চলমান প্রক্রিয়া।
জনগণের দুঃখ দুর্দশা ঘুচাতে না পারলে সংস্কার টেকসই হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ঐক্য বিনষ্ট করতেই বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসররা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। বিতাড়িত অপশক্তি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ রহমান। সাংবাদিক বন্ধুগণ, জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না। ফ্যাসিবাদ সরকারের সময় সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। জনগণের আদালতে বিচার নিশ্চিত করা গেলে বিতাড়িত স্বৈরাচার আর মাথাচাড়া দিতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। তারেক রহমান বলেন, যৌক্তিক সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা জরুরি। যারা বলেন নির্বাচন আগে নাকি সংস্কার আগে, তাদের উদ্দেশ্য ভিন্ন। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। শহীদদের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক ও মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টেই গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। জাহিদ রহমান, RTV, 30,000 মানুষকে করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল তুহাইলান। রাত 8টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে দেখা করেন তিনি। সাক্ষাতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং যুবরাজের শুভেচ্ছা পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত। একই সঙ্গে চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়াকে ওমরা করার আমন্ত্রণ জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন ও প্রেস উইয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ম্যাডামের শারীরিক বিষয়, ওনার শারীরিক সুস্থতা এবং ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, কবে নাগাদ যাবেন সেটাও, এবং ওনাকে সৌদি আরবে যাওয়ার সময় অথবা আসার সময় চিকিৎসা করে উমরা করার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আপিলের পর এমন সিদ্ধান্ত দেন আদালত। এর আগে সকাল থেকে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে চালকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আরও জানাচ্ছেন খান আলামিন। গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ওই দিন বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরপর থেকে রাজধানী জুড়ে শুরু হয়ে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধ করে আন্দোলন। তাদের আন্দোলনের ফলে সরকারের পক্ষ থেকে এটি বাতিল করার সিদ্ধান্ত হয়। এনে সোমবার সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের দেয়া আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে চেম্বার আদালত। যারা এই
ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করে, তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয়, একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও সংশ্লিষ্টদের দাবি নিয়ে ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিভ্যাক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি তাদের অটোরিকশা চলাচলের ব্যাপারে আশ্বস্ত করেন। আপনারা সবাই মিটিং করেন, মিটিং করে কমিটি বানান, কেন্দ্রের কমিটি থেকে লোকাল কমিটিকে গাইড করেন। আপনারা যারা চাঁদাবাজি করে ওদেরকে বলেন যে খবরদার এই কাম করতে যাবে না। পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। এই চাঁদাবাজি বন্ধ হতেই হবে। এদিকে রাজধানীতে অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেলা 11টা থেকে আগারগাঁও সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দারোয়ানের মধ্যে আনসার বাহিনীরা এরা আমরা দেখতে পারে না, রিস্কাটা লয়ে গেলে আমরা বাইরে ধাক্কা কেদা দেয়া এমন খারাপ ব্যবহার করে। পেড়েতে নামছি, অসল মানুষ, হাত পাতে খাইতেছি না, কর্ম করে খাইতেছি, কোনো যাত্রী বলে আমরা কি করাম স্যার। প্রশাসনের আশ্বাসের ফলে দুপুর 2:30টার দিকে সড়ক ছেড়ে চলে যান ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। খান আলামিন, RTV, ঢাকা। খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে গিয়ে এখন দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ব্যক্তিগত আক্রোশের কারণে সুপরিকল্পিতভাবে মইনুল রোডের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল। স্বামী সন্তান নিয়ে 40 বছর ধরে বসবাস করা বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে বের হয়ে সেদিন গুলশান কার্যালয়ে অঝরে কেঁদেছিলেন খালেদা জিয়া। শেখ হাসিনা অবশ্য স্বীকারও করেছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার কথা। ঠিক কি ঘটেছিল সেদিন ফিরে দেখার চেষ্টা করেছেন মাইদুর রহমান রুবেল। সরকার কার কাছে আমি বিচার চাইব? সাবেক রাষ্ট্রপতি কিংবা সাবেক সেনা প্রধানের সহধর্মিনী নয়, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। কি এমন ঘটেছিল যে এক কাপড়ে নিজ গৃহ থেকে অপমান অপদস্থ করে বের করে দেওয়া হয় তাকে? লজ্জায় অপমানে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েছিলেন খালেদা জিয়া। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট। তার এমন কান্নার পেছনের গল্প জানেন না তরুণ প্রজন্মের অনেকেই। এক যুগেরও বেশি সময় অর্থাৎ 14 বছর পার হলেও সেদিন কি ঘটেছিল তা অজানা জাতির কাছে। 13 নভেম্বর 2010 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে বের করে দেওয়া হয় তার কিছু ভিডিও পাওয়া যায়। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন, কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। গোপনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বাসার সোফায় বসে আছেন খালেদা জিয়া। তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। আচ্ছা যাই হোক ম্যাডাম, এখন আপনাকে আপনাদের সাথে একটু আসতে হবে, সহযোগিতা করতে হবে। না আমি এখন বের হব। আপনি কখন বের হবেন? খালেদা জিয়া সুপ্রিম কোর্টের আপিল শুনানি অবধি অপেক্ষা করতে বললেও সে কথা কানেই তোলেননি উচ্ছেদকারীরা। তারা 29 তারিখ ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। সংবাদ সম্মেলনে খালেদা জিয়া জোর করে তুলে নিয়ে আসার যে অভিযোগ করেছিলেন, গোপনে ধারণ করা ভিডিওতে মিলল তার সত্যতা। দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভাঙার শব্দ পাওয়া যায় সেই ভিডিওতে। পরবর্তীতে গণমাধ্যমের যখন খালেদা জিয়ার বাসায় যাওয়ার অনুমতি মেলে তখন দেখা যায় শোবার ঘরের দরজার তালা লাগানোর জায়গাটি ভাঙা, বাড়ির মূল ফটকের সিটকিনিও ভাঙা। তবে সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের। যদিও সংবাদ সম্মেলন করে তৎকালীন আইএসপিআর কর্মকর্তা খালেদা জিয়াকে বের করে দেওয়ার কথা অস্বীকার করে উল্টো তার উপরই দোষ চাপিয়েছিলেন। টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া, দরজার তালা ভাঙা, এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা, নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে উচ্ছেদ করেছিল, পতনের আগের বছর লন্ডনে এক অনুষ্ঠানে তা স্বীকার করেন দাম্ভিকতার সাথেই। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বাইর করে দেবো। সেদিন খালেদা জিয়ার কান্নায় চোখের জল এসেছিল উপস্থিত নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষের। এর 14 বছর পর শেখ হাসিনার পরিণতি সবারই জানা। 14 বছর আগে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসা থেকে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসে খালেদা জিয়ার সেই কান্নার ভিডিও হয়তো দেখে তিনি উপভোগ করছিলেন, কিন্তু 14 বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শুধু গণভবনই নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু তার পাশে দাঁড়ানোর তখন আর কেউ ছিল না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আইপিএলে দল পেলেন না বাংলাদেশের কোনো ক্রিকেটার। নিলামে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হলেও কেনার আগ্রহ দেখায়নি কোনো দল। অপরদিকে তাওহিদ হৃদয়, লিটন দাসদের নামই তোলা হয়নি নিলামে, এমনকি নাম তোলা হয়নি সাকিব আল হাসানেরও। সৌদি আরবের জেদ্দা অনুষ্ঠিত দ্বিতীয় দিনের এই নিলামে আলোচিত বিষয় 13 বছরের বৈভব সূর্যবংশীর দল পাওয়া। 1,10,00,000 রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।